অবশেষে লন্ডনে নেওয়া যাচ্ছে না বেগম খালেদা জিয়াকে। আসছে না কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স। রাজনীতির মহল এবং জনমতে নানা আলোচনা। গভীর সংকটে এবার বিএনপি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনও তৈরি হয়নি। সরকারকে উদ্দেশ্য করে জামায়াত নেতাদের বিস্ফোরক মন্তব্য। সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুবই ভালো, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। এবার জাতীয় সঙ্গীত গাইতে গাইতে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন জুনায়েদ আহমেদ পলক। অবশেষে ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে লন্ডনে নেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে। আসছে না কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি দিয়েছিল। তবে সেই অনুমতি বাতিল করেছে তারা, অর্থাৎ মঙ্গলবার খালেদা জিয়া লন্ডন যাচ্ছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বে স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। এটি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ ও একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমোদন নিয়েছিল। কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভ্যাকুয়েশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা থেকে লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য বিশেষভাবে উপযোগী। গত ২৩ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড এখনও তৈরি হয়নি। আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি, ইসির ওপর আমাদের আস্থা রয়েছে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সিইসি AMM নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররাও বৈঠকে ছিলেন। তিনি বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম। ভোট গ্রহণ কর্মকর্তা নিয়ে আলোচনা হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও কথা হয়েছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়াটি জটিল মনে করছে প্রবাসীরা। এটাকে আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। ওনাদের পদক্ষেপ গ্রহণের জন্য বলে দিয়েছি। ইসি আমাদের কিছুই বলেনি। এর আগে তারা বলেছে এটি একটি ব্যয়বহুল প্রকল্প। জামায়াতের এই নেতা আরও বলেন, একটি দল প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছে। তফসিল হলে এগুলো নিয়ন্ত্রণের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আমরা সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরেছি। কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তা তুলে ধরব। ইসি বলেছে ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। জাতি মনে করছে নির্বাচনের তফসিল নিয়ে সময় পার হয়ে যাচ্ছিল, তাই আমরা এসেছি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুবই ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে।
বাহিনীগুলোর প্রশিক্ষণ কেমন হচ্ছে সে মান দেখার জন্য আমরা যাব। আশা করছি জানুয়ারির ভেতর প্রশিক্ষণ সমাপ্ত হবে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখ নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। এই জন্য যে এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা নেই সে এলাকায় বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে। পুলিশের বডি ক্যামেরার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বডি ক্যামেরা নির্বাচনের সময় থাকবে। সম্প্রতি রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে আমাদের কলিগ একজন পুলিশে আরেকজন র্যাবে, তাদের মা ও বাবাকে হত্যা করা হয়েছে। এই জন্য অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেভাবেই হোক জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। নির্বাচনের আগে একের পর এক এই ধরনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যেসব বন্ধ হয়ে যাবে তাও আমরা বলতে পারি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা লাইটের সুইচ অন অফের মতো থাকতো, লাইট অফ করে দিলে কোনো কিলিং টিলিং হবে না, আমার কাছে এমন কোনো ম্যাজিক নাই। নির্বাচন নিয়ে অনেকের সন্দেহ সংশয় প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটা শুধু আপনাদের জন্য দূর করতে পারছি না। আমি একা আর আপনারা হাজার হাজার লাখ লাখ লোক। নির্বাচনের জন্য আপনারা প্রচার করেন, আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় পার্টিকে মাঠে নামতে দিচ্ছে না। দলটির এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? সবাই তো মাঠে, পুরো মাঠ তো তারাই গরম করে রাখছে। কে কি বলে তা তো না, অনেকে আছে ঘর থেকে বাইরে হতে চায় না। এবার জাতীয় সঙ্গীত গাইতে গাইতে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন জুনায়েদ আহমেদ পলক। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় প্রিজন ভ্যানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জাতীয় সঙ্গীত গাইতে শোনা যায়। সোমবার দুপুর 2টার পর তাদের প্রিজন ভ্যানে ওঠানো হয়। প্রিজন ভ্যানে তুলতেই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন পলক, তার সঙ্গে সুর মেলান আরও কয়েকজন। এদিন এই মামলার অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর গাজী MH তামিম। তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় চাইলে আগামী বছরের 9 ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। তবে ওবায়দুল কাদেরের এই মামলায় 45 জনের মধ্যে 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ায় অব্যাহতি চাওয়া হয়। ফলে বাকিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিন সকাল 9:45টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুর সহ বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় এই 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অবশেষে ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে সোমবার বেলা 11টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন ফজলুর রহমান। তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ বেশ কয়েকজন। এদিন ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার বিরুদ্ধে আনা অভিযোগ বিষয়ে শুনানি হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে গত 30 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তলব করে শুনানি ও আদেশের এই দিন ধার্য করেন। আজ তাকে সশরীরে উপস্থিত হয়ে এই সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেন আদালত। এছাড়া ওই দিন আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না নোটিশে তা জানতে চাওয়া হয়। সেদিন তাকে তলবও করা হয়। এর পরিপ্রেক্ষিতে ফজলুর রহমানকে আজ আদালতে হাজির হতে হবে। গত 30 নভেম্বর আদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালতে সশরীরে হাজির হয়ে উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়। এ সময় তাকে নিজের সব একাডেমিক সনদ ও আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল প্রদত্ত সনদও নিয়ে আসতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম।